রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, আইডিয়া পরে, আগে আমার কেসটা সলভ কর। আপনার আবার কি হলো? একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার বাবা একটা আতঙ্ক, বলতে পারিস। ওনার মন জয় করব কি করে বলতো? অধরা ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। কথাটা যেন ওর গায়ে বিঁধল। রুদ্র মনে মনে বলল, এই যা কি বলে ফেললাম। অধরা উঠে দাঁড়ালো আর শক্ত গলায় বলল, যেদিন ওই মেয়ের নাম সহ বলতে পারবেন আমাকে, সেদিন সাহায্যের কথা বলবেন। এর আগে অহেতুক ভনিতা করে কথা বলবেন না। কথাটা শেষ করে গটগট করে বেরিয়ে গেল। রুদ্র বিছানা থেকে নামতে নামতে বলল, বাপ একটা আতঙ্ক আর মেয়ে আরও একটা বড় আতঙ্ক। এই অধরা, দাঁড়া মেয়ের নাম বলছি, যাস না। রুদ্র অধরার পেছন পেছন ছুটল। অধরা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় এলো। রুদ্র ওকে না ডেকে ওর রুমের থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে রইল। এইদিকে অধরা আদ্রকে মেসেজ দিল, কোথায় তুমি? এইদিকে সোভা কেঁদেই যাচ্ছে। ও পাশ থেকে আদ্র মেসেজ দিল, বাবার সাথে বাইরে এসেছি, একটু পরে আসছি। ওকে কাঁদতে না কর, আমার কথা শুনছে না। তুমি এসো তাড়াতাড়ি, আসছি। তুই তাও একটু চেষ্টা কর। এই মুহূর্তে আবার রুদ্র কল দিল অধরাকে। অধরা কলটা ধরে বলল, কি হয়েছে? ওই রুম থেকে এই রুমে কল দিচ্ছেন কেন? তাহলে রুমে আয়, একসাথে বসে কথা বলে। পারবো না। না পারলে তাহলে ফোনে কথা বলো। তাও পারবো না। তাহলে দরজা খোল। কি? দরজা খোল না, রুমে সোহা আছে। রুদ্র কি যেন ভেবে বলল, একটু খোল, তোকে একটু দেখেই চলে যাব। প্লিজ প্লিজ, না করিস না। ঠিক আছে দাঁড়ান। অধরা কল কেটে দিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলল। রুদ্র একটা টেডি স্মাইল দিয়ে হড়মড়িয়ে রুমে ঢুকলো। সোহা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বলে দেখতে পেল না। অধরা বলল, আপনি একটু দেখতে চেয়েছেন, রুমে ঢুকলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি। অধরা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র এইদিকে এসে অধরার কানে কানে ফিসফিস করে বলল, অন্যের প্রেমের ওকলাতি না করে আমার প্রেমটা করিয়ে দে। বিনিময়ে যা চাস তাই দিব। যদি আমার জানটাও চাস তাও দিয়ে দিব। অধরা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কে সে আগে বলেন। রুদ্র কোনো ভঙ্গিতা না করে মুচকি হেসে বলল, তুই। আমি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না, আরিফ নেওয়াজের একমাত্র আতঙ্ক। সরি, একমাত্র মেয়ে। অধরার চোখ ছোট ছোট করে বলল, কি বলেন আবার বলুন। আতঙ্ক কাকে বললেন? রুদ্র অধরা দুগাল টেনে হেসে বলল, আতঙ্ক না, আমার পিচ্চি বউ হোস। অধরা ভাবলো ও কি স্বপ্ন দেখছে নাকি? রুদ্র এত সহজেই বলে দিল সব। অধরা ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে, শুধু কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। রুদ্র ওর দিকে তাকিয়ে হেসে গালে 2 হাত ছুঁয়ে বলল, ঘুমিয়ে পড়, আর পাশেরটাকেও সান্ত্বনা দে। রুদ্র চলে যাবে ঠিক তখন অধরা পেছন থেকে বলল, এখন যা বললেন সব কথা মজা করে বললেন তাই না? রুদ্র ঘাড় ঘুরিয়ে তাকালো, তির্যক কণ্ঠে বলল, রুদ্র নেওয়াজ আর যাই হোক, সম্পর্ক নিয়ে মজা করার মানুষ না। আমি তোকে ভালোবাসি। অধরা থমথমে মুখে জিজ্ঞেস করলো, বড় আব্বু আর বড় আম্মু চাপে পড়ে বলছেন না তো? রুদ্র হাসলো, এক পায়ে এগিয়ে আবারও পেছন ফিরে বলল, চাপে পড়ে হোক আর যেমন করে হোক, ভালোবাসি মানে ভালোবাসি। এর থেকে ব্যতিক্রম কোনো উত্তর আমার কাছে নেই। তুই যেভাবেই নিস না কেন, আমার থেকে একটা উত্তরই আসবে, আমি তোকে ভালোবাসি। এই বলে রুদ্র চলে গেল। অধরা সেই দিকে তাকিয়ে খুশি হলো, মুচকি হেসে পেছন ফিরল। সামনে আবার সোহাকে দেখে সব খুশি হাওয়া হয়ে গেল। বেচারিকে বোঝাতে চেয়েও পারছে না। ও ফোনটা হাতে নিয়ে আদ্রকে মেসেজ দিল, তোমার আসতে কতক্ষণ লাগবে? আদ্র গাড়ি ড্রাইভ করছে, পাশে ওর বাবা আরমান নেওয়াজ ফোন স্কল করছেন। আদ্র ফোনটা হাতে নিয়ে অধরার মেসেজ রিপ্লাই দিল, আসছি, একটু ওয়েট কর না। সোহাগ ঘুমিয়ে গেল প্রায়। ঘুমাক, পারলে তুইও ঘুমা, দরজাটা খোলা রাখিস, কথা বলবো সোহার সাথে। ঠিক আছে। আদ্র ফোনটা রেখে চিন্তিত হয়ে স্টিয়ারিং ঘুরাচ্ছে। আরমান নেওয়াজের কাছে ছেলে চিন্তিত ভরা মুখটা নজরে এলো। তিনি ফোনটা রেখে জিজ্ঞেস করলেন, কিছু নিয়ে চিন্তা করছো নাকি? আদ্র মাথা নাড়িয়ে বলল, ওই আর কি, একটা প্রেজেন্টেশন আছে কালকে, সেটা নিয়ে চিন্তায় আছি। ওহ, আমি ভাবলাম অন্য কিছু। আদ্র মনে মনে বলল, কি নিয়ে যে চিন্তায় আছি, যদি বলতে পারতাম তাহলে কতই যে ভালো হতো, বলে বুঝাতে পারতাম না। এখন সোহার কথা বলতেও পারছি না। এখন বাড়িতে যাব, সোহাকে বোঝাবো, তারপরই এই চিন্তা থেকে মুক্তি পাবো। আদ্র কথাগুলো মনে মনে বলে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, এই যে বিয়ে নিয়ে এত নাটক করছি, তোমার বড় ছেলে কি বিয়েতে এবার রাজি হবে? আরমান নেওয়াজ ভাবুক গলায় বলল, হবে, তবে ওকে এত প্রেশার দিলেও হবে না, আস্তে আস্তে সব করুক। তাও খারাপ বলনি। আদ্র বাড়িতে ফিরল তখন বাজে রাত 11টা। গাড়িটা গ্যারেজে রেখে খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকলো। আরমান নেওয়াজ মেইন দরজা বন্ধ করে চলে গেলেন আগে। আদ্র ড্রয়িং রুমের টি টেবিলের উপরে গাড়ির চাবিটা রেখে চলে এলো উপরে। অধরার ঘরের সামনে এসে দরজায় হাত দিতেই বুঝলো দরজা খোলা। আদ্র রুমে ঢুকলো। অধরা তখন ডায়েরি নিয়ে বসেছিল, আবার কিছু লিখছিল। আদ্রকে দেখে উঠে এসে দরজা বন্ধ করতে করতে বলল, দরজাটা তো বন্ধ করবে, কেউ এদিকে এলে তোমাদের সব কাহিনী ধরে ফেলবে। আদ্র স্বস্তি ফেলে বলল, তুই আছিস তো, ধরবে না। এখন কথা বলো, আমি ব্যালকনিতে যাচ্ছি। থাক না এখানে। অধরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তোমাদের মাঝে থেকে আমি কি করব শুনি? ওকে উঠিয়ে কথা বলো। ঘুমায়নি, কাঁদছে, আমি ব্যালকনিতে গিয়ে বসছি। ঠিক আছে। অধরা পুনরায় ডায়েরি আর একটা কলম নিয়ে ব্যালকনিতে চলে গেল। ডায়েরিটা খুলে একটু আগে রুদ্রের বলা কথাগুলো লিখতে শুরু করলো। এই ডায়েরিটাই ওর ভালো খারাপ সবসময়ের সাথে, সবকিছু এই ডায়েরিতে লিখে রাখবে। বিশেষ করে এই ডায়েরিটা লুকিয়ে রাখে, এমনকি সোয়াকেও দেখায় না। এদিকে আদ্র এসে বিছানায় বসলো। সোহা
সোহার উপর থেকে চাদর সরিয়ে নিতেই বুঝতে পারলো সোহা ঘুমায়। ফিক ফিক করে কাঁদছে। আদ্র সোহাকে ধরে বসালো। সোহা বসে চোখ মুছে বলল, এখানে এসেছো কেন? তোর জন্য এসেছি। সোহা মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলল, আসতে হবে না, তুমি ঝিলিকের কাছেই যাও, ওকে তো ভালোবাসো, ওকে আমাকে তো ভালোবাসো না, তাহলে আমার কাছে কি? আদ্র পা তুলে বসলো বিছানায়। এরপরে আয়েশি ভঙ্গিতে বলল, তুই আসলে একটা গাধা, তোর কাছে কেন আসি তুই বুঝিস না? তোকেই তো ভালোবাসি। আমাকে ভালোবাসে তাহলে ঝিলিককে বিয়ের কথা সবার সামনে বলতে পারলে কি করে? তুই পুরো কথাটা তো শুনবি। কি কথা? আদ্র বলল, শোন, ঝিলিককে বিয়ে করব এটা সম্পূর্ণ একটা নাটক, বাবা এসব বলতে বলেছে। আদ্র সোহাকে সব কথা খুলে বলল। সোহা শেষে রেগে গিয়ে পাশে থেকে বালিশটা নিয়ে মারতে মারতে বলল, যদি সত্যি বিয়ে করে আসো তাহলে দেখো তোমার কি করি। আদ্র বালিশটা কেড়ে নিয়ে বলল, আরে যাবো না, আর সব বলেই তো দিয়েছি তোকে, এখন ঘুমা। অধরাও মনে হয় ঘুমাবে, আমি আসি। আদ্র বিছানা থেকে নামার আগে ব্যালকনির দরজার দিকে একবার তাকালো। এরপরে সোহার দিকে এগিয়ে এসে আস্তে করে বলল, চলে যাচ্ছি, একটা কিস দিবি? সোহা আদ্রর কাঁধে কিল মেরে বলল, কী সব বলছো, যাও তো। আদ্র আবারও পা উঠিয়ে আয়েশি বসে বলল, না যাব না, একটা কিস দিবি তারপর যাবো, দরকার হলে এখানেই বসে থাকবো, তো তোদের ঘুম নষ্ট করব। কি করবি বল, যা, গালে ছোট্ট করে একটা কিস দে। কিন্তু আপু দেখে ফেললে? আদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, দিলে দে, না দিলে চলে গেলাম, আর যদি নাই দিস তাহলে ওই ঝিলিককেই বিয়ে করে নিব দেখিস। সোহা মাথা নাড়িয়ে বলল, না, দিচ্ছি। সোহা আদ্র গালে কিস আশপাশ করতে করতে বলল, এখন যাও, আপু চলে আসবে। আদ্র হেসে বলল, যাচ্ছি। আদ্র উঠে অধরার কাছে এসে বলল, অধরা, রুমে এসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়। অধরা উঠে দাঁড়িয়ে বলল, বাহ, এখন দেখি খুশি খুশি লাগছে, ব্যাপার কি? আদ্রর পেটে আর কথা রইল না, আস্তে করে বলেই দিল, বলদের কাছে একটা কিস চেয়েছি। গালে কিস দিয়ে মনে কর এখন ভয়ে স্ট্রোক করার পর্যায়ে চলে গিয়েছে। অধরা হেসে বলল, বাহ, ভালোই তো ট্রিট দিও কালকে। তা দেব, এখন শুয়ে পড়, আমি গেলাম রে। ঠিক আছে। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। বাহিরে দাঁড়িয়েছিল রুদ্র। আদ্রর খুব খুশি রুদ্র চোখে পড়লো। রুদ্র ওকে ডেকে বলল, এত রাতে ওখানে? আসলে একটু কথা বলতে গিয়েছিলাম ওদের সাথে। আদ্রকে আর কিছু বলল না, ও চলে গেল। রুদ্র সেখানে দাঁড়িয়ে ফোনটা বের করে মেসেজ দিল অধরাকে। কি রে, কোনো উত্তর দিলি না যে? এটা লিখে দিল ও পাশে। অধরা ফোনটা হাতে নিয়ে রুদ্র কল না হয়ে মেসেজের অপেক্ষায় ছিল, আর মেসেজও পেল। অধরা লিখলো, কি উত্তর দিবে? ভালোবাসি বললাম যে, সেটার উত্তর কিছুই তো বললি না। আপনি তো দাঁড়ালেনই না। কি করে বলবো? দাঁড়ালে কি বলতাম একটু কিছু একটা। তাহলে আবার আয়, আমি তোর রুমের সামনে দাঁড়িয়ে আছি। অধরা কপাল কুঁচড়ে লিখলো, রুমে যাননি? কেন? তোর থেকে কিছু একটা শুনে তারপর যাবো। কি শুনতে চান? ভালোবাসিস আমায়? অধরা হেসে লিখলো, বলতেই হবে? বলতেই হবে। এখন না পরে বলবো? ঘুম পাচ্ছে অনেক। এড়িয়ে যাচ্ছিস? রুদ্র বুঝতে পেরেছে অধরার উত্তর হ্যাঁ হবে, তাই ও এখন আর কথা বাড়াতে চাইল না। লিখলো, ঠিক আছে, তাহলে পরে বলিস, আর এখনই ঘুমিয়ে পড়বি। পাশেরটা ঠিক হয়েছে? দেখলাম তো। আদ্র বের হলো। দুজনের মিল হয়েছে। ওহ, তাহলে ঘুমা। আপনি ঘুমাবেন না? পরের দিন সকালে রুদ্র ঘুমিয়েছিল। হঠাৎ করে দরজায় চাপড় মারার শব্দে ওর ঘুম ভাঙলো। কোনো রকম উঠে বসে পাশে থেকে টি শার্টটা হাতে নিল। ও আবার রাতে খালি গায়ে ঘুমায়, বলতে গেলে অভ্যাস। টি শার্ট পরে বিছানা থেকে নামলো রুদ্র। দরজা খুলে দিতে অধরাকে দেখে অবাক হলো। অধরা রুমে ঢুকতে ঢুকতে বলল, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, শোনেননি? ওই ঘুমিয়েছিলাম। অধরা হাতে কফি নিয়ে এসেছে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল। অধরা কফির মগটা বিছানায় সাইড টেবিলে রেখে বলল, দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, আমি কফি বানিয়ে এনেছি। আর একটা কথা বলতে এসেছি, একটু পরে কলেজে যাব, আপনাকে নিয়ে যেতে হবে। রুদ্র অবাক হয়ে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাবতে লাগলো, এক রাতে এত পরিবর্তন। অধরা রুম থেকে বেরোনোর আগে রুদ্র বিছানাটা গুছিয়ে দিয়ে নিচে চলে গেল। রুদ্র ওয়াশরুম থেকে ফিরে এসে দেখলো অধরা রুম থেকে চলে গিয়েছে। বিছানা গোছানো দেখে বুঝলো অধরাই গুছিয়ে দিয়ে গিয়েছে। রুদ্র ভাবলো, অধরার মাঝে এত চেঞ্জ কি কালকে ভালোবাসি কথাটা বলার পর থেকে নাকি? ভাবতে ভাবতে কফিতে চুমুক দিল রুদ্র। পরক্ষণে মাথা নাড়িয়ে বলতে বাধ্য হলো, মন্দ না, ভালোই কফি বানায়, এর জন্যই হয়তো ওর হাতের কফি এত এক্সপেন্সিভ। এদিকে অধরা রুমে ফিরে রেডি হলো। এর মাঝে আরিফ নেওয়াজ এলেন। অধরার দিকে মন ভরে তাকিয়ে রইলেন। এই এক মেয়েই যেন তার সব। মেয়ের কাছে এলেই সব চিন্তা দূর হয়ে যায়। তিনি অধরার সাথে টুকটাক কথা বলে চলে গেলেন। অধরা পুরোপুরি রেডি হয়ে চলে গেল সোহার কাছে। সোহাকে ডেকে নিচে নামলো। রুদ্র রেডি হয়ে নিচে নেমে দেখলো আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর আদ্রর খাওয়া প্রায় শেষ। রুদ্র খাবার টেবিলে বসতে বসতে আরমান নেওয়াজকে বলল, বাবা, আমার অফিসে যেতে দেরি হবে, তোমরা অপেক্ষা করবে নাকি চলে যাবে? আরমান নেওয়াজ বলল, ঠিক আছে, সাবধানে এসো। আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ চলে গেলেন বাহিরে। আদ্র গাড়ির চাবি নিয়ে সোহার দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। সোহা লাজুক হেসে খাওয়ায় মনোযোগ দিল। এই দেখে রুদ্র মনে মনে বলল, আমারও সময় আসবে, তখন তোরাও চেয়ে চেয়ে দেখবি, শুধু আমার কয়টা দিন সময় দেয়। অনিমা রুদ্রর প্লেটে খাবার বেড়ে দিতে দিতে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, আজকে কলেজ ছুটি হলে কোথাও ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসিস তো। অধরা মাথা তুলে বলল, কেন? কোথাও যাব না, এমনি কাজ আছে একটু। ঠিক আছে, চলে আসবো।
অধরা গাড়ির কাছে এসে আগেই রুদ্রর পাশে ছিটে বসলো। রুদ্র এই দেখে কপাল কুঁচকে গাড়িতে উঠলো। প্রতিদিন তো বলে বলে পাশে বসাতে হয় ওকে, আর আজকে আপনা আপনি বসলো। অধরার এই পরিবর্তন খুব ভাবাচ্ছে রুদ্রকে। তবে কি অধর ভালোবাসে বলবে? রুদ্র স্টিয়ারিং এ হাত রেখে সামনের দিকে দৃষ্টি রেখে অধরাকে বলল, তোকে না আজকে অন্যরকম লাগছে। অধরা তাকিয়ে রইল। রুদ্র পরপর বলল, আচ্ছা, তোর থেকে কিন্তু এখনো কোনো উত্তর পেলাম না। অধরা সিটে গা এলিয়ে দিয়ে বলল, আপনার একটুও ধৈর্য নেই, অপেক্ষা করতে চান না আপনি? রুদ্র ক্ষীণ হেসে বলল, ধৈর্য নেই তো আর কি, আরো কি অপেক্ষা করতে হবে একটা উত্তরের জন্য? অধরা গভীর শ্বাস ছেড়ে হেসে বলল, ধৈর্য ধরুন, সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবেন। রুদ্র গভীর গলায় বলল, তবে নিরাশ করিস না, তোর জন্য সব ছেড়ে চলে এসেছি। অধরা রুদ্রের দিকে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। দুপুরের দিকে রুদ্র একটু তাড়াহুড়ো নিয়ে আরমান নেওয়াজের কেবিনে ঢুকলো। সেখানে আরিফ নেওয়াজও ছিল। দুজনে কথা বলছিল। রুদ্র সোজা আরমান নেওয়াজকে বলল, বাবা, আমি আধা ঘন্টার জন্য একটু বাহির থেকে আসছি, একটা কাজ পড়ে গিয়েছে। পাশ থেকে আরিফ নেওয়াজ বলল, কোনো জরুরি নাকি? রুদ্র অবলীলায় বলে উঠল, মেজো আব্বু, অধরার কলেজ ছুটি হবে আর কিছুক্ষণের মধ্যে। বাড়িতে গাড়ি নেই, দুটো গাড়ি অফিসে, এখন অধরাকে বাড়িতে রেখে আসতে যাব। আরিফ নেওয়াজ কিছু বললেন না, তাজ্জব হয়ে বসে রইলেন। রুদ্রকে যত দেখছে ততই অবাক হচ্ছেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন, মুখে গম্ভীর্য ভাব নিয়ে বসে রইলেন। আরমান নেওয়াজ রুদ্রকে বললেন, যাও, অধরাকে বাড়িতে রেখে এসো। রুদ্র অধরার কলেজের সামনে এসে দেখলো গেটের কাছে কোনো স্টুডেন্ট নেই। ভাবলো কলেজ কি ছুটি হয়ে গিয়েছে। সাথে সাথে ডেস্ক থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখলো। কলেজ ছুটি হতে আরো 10 মিনিট বাকি আছে। রুদ্র হাত ছেড়ে ফোনটা নিয়ে গাড়ি থেকে নামলো। গাড়িতে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলো। এই রাস্তা দিয়ে যাচ্ছিল রুদ্রের এক ক্লাসমেট মিট। মাঝে মাঝে মেসেজে কথা হয় ওর সাথে। আর এই অনেক দিন পর দেখা হলো। মীরা এগিয়ে এসে বলল, রুদ্র, কেমন আছিস? কতদিন পর দেখা হলো। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তো দেশে কবে এলি? এই তো 15 দিনের মতো হবে। জানালি না তো? হুট করে এসেছি তো, তাই কাউকে জানানো হয়নি। ও, তো কলেজের সামনে কি করছিস? গার্লফ্রেন্ড আছে নাকি? রুদ্র হেসে বলল, গার্লফ্রেন্ড না বউ। মানে বিয়ে করলি কবে? করেছিলাম কয়েক বছর আগে, এখন আবার অফিসিয়ালি বিয়ে করতে এসেছি। মীরা হেসে বলল, ও, এবার বুঝতে পেরেছি। ওদের কথা বলতে বলতে কলেজ ছুটি হলো। অধরা সোহার সাথে বের হলো। গেটের কাছে এসে প্রথমে অধরার চোখ গেল রুদ্রর পাশে থাকা মেয়েটার দিকে। অধরার রাগে দাঁত চেপে এগিয়ে এলো। রুদ্র অধরার হাত ধরে মীরাকে বলল, মীরা ও অধরা, ওর কথাই বলছিলাম। আর অধরা ও মীরা আমার ভার্সিটি লাইফের ক্লাসমেট। অধরা হেসে বলল, ভালো আছেন আপু? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। রুদ্র অধরা আর সোয়াকে গাড়িতে উঠে বসতে বলল। এদিকে ওরা তাই করলো। এদিকে রুদ্র মীরার কাছে বিদায় জানিয়ে বলল, তাহলে পরে কথা হবে ইনশাল্লাহ, এখন যাই, আবার অফিসে যেতে হবে। আচ্ছা, ভালো থাকিস। আর বিয়ের দাওয়াত রইল অবশ্যই। তবে শোন, তোর পছন্দ আছে, খুব ভালো মানাবে তোর সাথে। থ্যাঙ্কস, ওয়েলকাম। রুদ্র গাড়িতে উঠে বসলো। অধরা তো আলুর মতো মুখটা ফুলিয়ে রেখেছে। বাড়িতে আসা পর্যন্ত ওদের মাঝে আর কথা হয়নি। রুদ্র খুব তাড়াহুড়ো করে ওদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। সন্ধ্যার দিকে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ, রুদ্র আর অদ্র বাড়ি ফিরে এলো। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ রুমে ফিরলেন। আদ্রও চলে গেল। আর রুদ্র নিজের ঘরে না গিয়ে অধরা রুমে গেল। রুদ্র অধরাকে না পেয়ে সোহার রুমে এসে ওকে জিজ্ঞেস করলো, অধরা কই রে? আপু বড় খালামণির বাসায় গিয়েছে। ও, জীবনদের বাসায় নাকি? সাথে কে গিয়েছে? মনে। ফিরবে কখন বলে গিয়েছে? আজকেই ফিরবে। রুদ্র রুমে চলে এলো। অফিসে ফর্মাল ড্রেস খুলতে খুলতে ভাবলো, আমি যদি দেশে থাকতাম তাহলে অধরা আজ আমার বউ হয়ে থাকতো। এমনকি কোথাও যাওয়ার আগে ও আমার কাছে বলেও যেত। আজকের মতো এভাবে না বলে খালার বাড়িতে যেতে পারতো না। পরক্ষণে ভাবলো, আদ্র সেদিন শয়তানি করে যে মেসেজ দিয়েছিল সেটাও সত্যি হতো। ও যদি এই কয়েক বছর দেশে থাকতো তাহলে সত্যি বাচ্চার পাপ হতো। কথাগুলো ভাবতে ভাবতে রুদ্র নিজেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, ছি রুদ্র, তুই কিসব চিন্তা করছিস? আগে বিয়ে কর, তারপর বাকিটা আল্লাহ ভরসা। এরপর রুদ্র সাবান নিয়ে স্কাই ব্লু রঙের টি শার্ট আর সাদা প্যান্ট পরে নিল। রুকাইয়া খাবার খেতে ডাকলো। রুদ্র খাবার খেয়ে আবার রুমে চলে গেল। তখনই ইফতি কল দিল। রুদ্র, কই তুই? বাড়িতে। কেন? একটু আয় তো, একটা জায়গায় যাব। এখন? বেশি দূরে যাব না, যা পরে আছিস ওইভাবে আয়। ওকে। রুদ্র আয়নার সামনে এসে চুলটা ঠিক করে পারফিউম নিয়ে চলে গেল। তার ঠিক আধা ঘন্টা পরে অধরা আর অনিমা ফিরে এলো। অধরা রুমে ফিরে বোরখাটা খুলে সোহার রুমে এলো। সোহার রুমে আসার আগে আবার রুদ্র রুমে উকি দিয়ে এসেছে, তবে রুদ্রকে দেখতে পায়নি। সোহা অধরাকে দেখেই বলে উঠল, আপু এসেছ? তোমাকে রুদ্রভাই খুঁজছিল। তাই নাকি? তো কিছু বলেছে কি? শুধু বললো অধরা কোথায় গিয়েছে, কখন আসবে, সাথে কে গিয়েছে। ও। অধরা সোয়ার সাথে মিনিট দুয়ে কথা বলে রুমে এসে পড়তে বসলো। তবে মন কি আর পড়ার মধ্যে আছে? মনটা ঠিকই রুদ্র কাছে। অধরা বই চাপিয়ে ফোনটা নিয়ে রুদ্রকে কল দিল। রুদ্র যদি জিজ্ঞেস করে কি জন্য কল দিয়েছিস বা কি হয়েছে, এর উত্তরে অধরা কি বলবে এটাও ভাবলো না। রুদ্র আর ইফতি গাড়িতে পাশাপাশি বসে কথা বলছিল। দুজনেরই ফোন ডেস্কে। রুদ্রর ফোন বেজে উঠলো। ইফতি সোজা হয়ে সিগারেট ফেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ভাই, তোর পিচ্চি বউ কল দিয়েছে। কই দেখি। রুদ্র ফোনটা নিয়ে কল রিসিভ করতে অধরা বলল, কোথায় আপনি? কেন, মিস করছিস? আসলে সোহা বলল আমাকে নাকি খুঁজছিলেন, তাই কল দিলাম। কিছু বলতে চেয়েছিলেন নাকি? রুদ্র বাঁকা হেসে বলল, এটা বাহানা দিচ্ছি।
আসলে মিস করেছিস তাই না? অধরা মুচকি হেসে বলল, মোটেও না। তাহলে কি জন্য কল দিয়েছিস বল শুনি। ফিরবেন কখন? রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলল, কেন আমাকে দেখতে পরাণ ছটপট করছে নাকি? অধরা হেসে ঝাড়ি মেরে বলল, ধুর, ভালো কথা জিজ্ঞেস করছি আর আপনি সব উল্টাপাল্টা কথা বলছেন। আমার কল দেওয়াটাই বেকার, থাকুন আপনি। আরে আরে শোন শোন, যা, আর বলবো না, এখন বল। বললাম বললাম ফিরবেন কখন? এই 10টা 11টা বাজবে। ও তখন রুদ্রর গাড়ির সামনে দিয়ে গেল একটা ফুচকার স্টল। ও ফোনে থাকা অধরাকে বলল, অধরা ফুচকা খেতে আসবি? কি করে যাব? আমি তোকে নিয়ে আসবো। অধরা অনীহা জানালো, না এখন যাব না, রাখলাম। আরে শোন না, তুই রেডি হ, আমি 20 মিনিটের মধ্যে আসছি। পারবো না এখন। কেন পারবি না? এখন আব্বু যেতে দিবে না। আর কি বলবো আব্বুকে? তুই কি পরপুরুষের সাথে যাচ্ছিস নাকি? আমার সাথে যাবি। এখন ঝটপট বোরকা পরে গেটের সামনে আয়।